আচ্ছা, এখানে যারা আছো তারা শুনতে পাচ্ছো সবাই? হ্যাঁ ম্যাম। ম্যাম। মিউট। তামান্না আর সোহেলি, তোমরা কি নতুন? ইয়েস ম্যাম। ম্যাম আমি আগে মানে আগের ইয়ারে ক্লাস করেছিলাম, আচ্ছা, নতুন না বাট হ্যাঁ। আচ্ছা, তোমরা একটু নিজেদের সম্বন্ধে একটু বলো, তামান্না আর সোহেলি। মাই নেম ইজ তামান্না চন্দ্র। আর কোন ক্লাসে পড়ো? What I do you like read to in do? class 6 Okay. In which school? in Signet School. Okay. And what do you like to do? Any hobbies or anything? My hobby is dress designing Okay, that's and nice. sometimes crafts. Okay, that's nice to hear. আর সোহেলি? My name is Soheli De. I have just passed my HS 2022 and I am now studying in BA first year at Okay. Huripal Vivekananda Mahavidyalaya. My aim in life is to be lawyer. Okay. And what do you like to do? My hobby is cricket. Sorry, I can't hear you properly. কি বললে, আরেকবার বলো। My hobby is cricket. Cricket. Okay, nice. You love playing cricket? Yes. আচ্ছা, তামান্না আর সোহেলি, তোমাদের জন্য বলি, আহ, রঞ্জিনী, মৌমিতা, স্বরূপ, দেব এরা সব আগেও ক্লাস করছে বেশ কিছুদিন ধরে। তো আমরা কিছুদিন ধরে ভোকাবুলারির উপর জোর দিচ্ছিলাম, যে কোনো জিনিসের কি মানে, এরকম একটা টেক্সট মতো পড়ানো হয়েছিল। সেখানে জাস্ট কিছু ওয়ার্ড এবং তাদের মিনিং এবং তাদের ব্যবহার এসব নিয়ে এর আগের ক্লাসগুলো হয়েছে। এবার যেহেতু এটা মেনলি ইংলিশ বলতে, লিখতে এবং শিখতে সবকিছু যাতে তোমরা পারো, সেটার জন্য এই ক্লাসটা। তো আমরা ভাবছি যে আজকে একটা তোমাদের লিসনিং এর টাস্ক দিই, একদম বেসিক থেকে শুরু করি। আমি একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, রঞ্জিনী, মৌমিতা, স্বরূপ, দেব, তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে। আচ্ছা, কোনো প্রবলেম হলে না চ্যাটে লিখে জানাবে, বা এমনিও অডিওতেও বলতে পারো। আমি একটা ভিডিও মতো শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি জানি না এটা কতদূর এফেক্টিভ হবে বা করা যাবে কিনা। সেখানে একটা ছোট স্টোরি মতো আছে। এবার সে স্টোরিটা তোমরা শোনো, একদম মানে খুব রাশভারী কোনো স্টোরি না, একদম বেসিক একটা স্টোরি আছে। সেই স্টোরিটা তোমরা শোনো, শুনে বোঝার চেষ্টা করো যে কি বলতে চাইছেন, মানে গল্পের সারমর্ম কি। তারপর সেটা নিজের ভাষায় 2-3 লাইনে একটু বলার চেষ্টা করবে। ঠিক আছে? Okay, ma'am. ওকে, দেখি যদি শেয়ার হয় সেটা। তো 1 মিনিট দাও।
আচ্ছা, তোমরা কি এটা দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমি সাউন্ডটা অন করছি, বলবে যে শুনতে পাচ্ছো কিনা। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে কিন্তু এরম লেখাগুলো আছে অলরেডি, ওয়ান ডে ওয়েন রাকেশ ওয়াজ 6 এন্ড অল দিস থিংস। চেষ্টা করবে এটা না পড়ে শুধু শুনে বোঝার চেষ্টা করার, ঠিক আছে? কারণ ইংলিশে কনভারসেশনের ক্ষেত্রে তোমাদের শোনাটাও ইম্পর্টেন্ট। 6. He walked home from the Missouri bazaar eating cherries. আচ্ছা, শুনতে পাচ্ছো কি? They were a little sweet, হ্যাঁ a ম্যাম। little sour. ম্যাম। ওকে, তাহলে আমি প্রথম থেকে স্টোরিটা অন করছি। ওকে ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, ইটস জাস্ট ফর 13 মিনিটস। তোমরা চেষ্টা করো শোনার, চেষ্টা করবে যে সাবটাইটেল গুলো দেওয়া আছে সেগুলো না পড়ে শুধু শুনে বোঝার চেষ্টা করার যে কি স্টোরিটা, ঠিক আছে? The cherry tree. One day, when Rakesh was 6, he walked home from the Missouri bazaar eating cherries. They were a little sweet, a little sour. He walked home from the Missouri bazaar eating cherries. They were a little sweet, a little sour. Small, bright red cherries which had come all the way from the Kashmir Valley. Here in the Himalayan foothills where Rakesh lived, there were not many fruit trees. The soil was stony and the dry, cold winds stunted the growth of most plants. But on the more sheltered slopes, there were forests of oak and deodar. Rakesh lived with his grandfather on the outskirts of Missouri, just where the forest began. His father and mother lived in a small village 50 miles away, where they grew maize and rice and barley in narrow terrace fields on the lower slopes of the mountain. But there were no schools in the village, and Rakesh's parents were keen that he should go to school. As soon as he was of school-going age, they sent him to stay with his grandfather in Missouri. Grandfather was a retired forest ranger. He had a little cottage outside the town. Rakesh was on his way home from school when he bought the cherries. He paid 50 paisa for the bunch. It took him about half an hour to walk home, and by the time he reached the cottage, there were only 3 cherries left. "Have a cherry, grandfather," he said, as soon as he saw his grandfather in the garden. Grandfather took 1 cherry, and Rakesh promptly ate the other 2. He kept the last seed in his mouth for some time, rolling it round and round on his tongue until all the tang had gone. Then he placed the seed on the palm of his hand and studied it. "Are cherry seeds lucky?" asked Rakesh. "Of course." "Then I'll keep it." "Nothing is lucky if you put it away. If you want luck, you must put it to some use." "What can I do with a seed?" "Plant it." So Rakesh found a small spade and began to dig up a flower bed. "Hey, not there," said Grandfather. "I've sown mustard in that bed. Plant it in that shady corner where it won't be disturbed." Rakesh went to a corner of the garden where the earth was soft and yielding. He did not have to dig. He pressed the seed into the soil with his thumb and it went right in. Then he had his lunch and ran off to play cricket with his friends and forgot all about the cherry seed. When it was winter in the hills, a cold wind blew down from the snows and went whoo, whoo, whoo in the deodar trees, and the garden was dry and bare. In the evenings, Grandfather and Rakesh sat over a charcoal fire, and Grandfather told Rakesh stories. Stories about people who turned into animals, and ghosts who lived in trees, and beams that jumped, and stones that wept. And in turn, Rakesh would read to him from the newspaper, Grandfather's eyesight being rather weak. Rakesh found the newspaper very dull, especially after the stories.
but grandfather wanted all the news. They knew it was spring when the wild duck flew north again to Siberia. Early in the morning, when he got up to chop wood and light a fire, Rakesh saw the V-shaped formation streaming northwards, the calls of the birds carrying clearly through the thin mountain air. One morning in the garden, he bent to pick up what he thought was a small twig and found to his surprise that it was well rooted. He stared at it for a moment, then ran to fetch grandfather, calling, "Dada, come and look! The cherry tree has come up." "What cherry tree?" asked grandfather, who had forgotten about it. "The seed we planted last year. Look, it's come up." Rakesh went down on his haunches while grandfather bent almost double and peered down at the tiny tree. It was about 4 inches high. "Yes, it's a cherry tree," said grandfather. "You should water it now and then." Rakesh ran indoors and came back with a bucket of water. "Don't drown it," said grandfather. Rakesh gave it a sprinkling and circled it with pebbles. "What are the pebbles for?" asked grandfather. "For privacy," said Rakesh. He looked at the tree every morning, but it did not seem to be growing very fast. So he stopped looking at it, except quickly out of the corner of his eye. And after a week or two, when he allowed himself to look at it properly, he found that it had grown at least an inch. That year the monsoon rains came early and Rakesh plodded to and from school in raincoat and gumboots. Ferns sprang from the trunks of trees, strange-looking lilies came up in the long grass, and even when it wasn't raining, the trees dripped and mist came curling up the valley. A cherry tree grew quickly in this season. It was about 2 feet high when a goat entered the garden and ate all the leaves. Only the main stem and 2 thin branches remained. "Never mind," said grandfather, seeing that Rakesh was upset. "It will grow again. Cherry trees are tough." Towards the end of the rainy season, new leaves appeared on the tree. Then a woman cutting grass scrambled down the hillside, her scythe swishing through the heavy monsoon foliage. She did not try to avoid the tree. One sweep, and the cherry tree was cut in two. When grandfather saw what had happened, he went after the woman and scolded her, but the damage could not be repaired. "Maybe it will die now," said Rakesh. "Maybe," said grandfather. But the cherry tree had no intention of dying. By the time summer came round again, it had sent out several new shoots with tender green leaves. Rakesh had grown taller too. He was 8 now, a sturdy boy with curly black hair and deep black eyes. "Blackberry eyes," grandfather called them. That monsoon, Rakesh went home to his village to help his father and mother with the planting and ploughing and sowing. He was thinner but stronger when he came back to grandfather's house at the end of the rains to find that the cherry tree had grown another foot. It was now up to his chest. Even when there was rain, Rakesh would sometimes water the tree. He wanted it to know that he was there. One day, he found a bright green praying mantis perched on a branch, peering at him with bulging eyes. Rakesh let it remain there. It was the cherry tree's first visitor. The next visitor was a hairy caterpillar who started making a meal of the leaves. Rakesh removed it quickly and dropped it on a heap of dry leaves. "Come back when you're a butterfly," he said. Winter came early. The cherry tree bent low with the weight of snow. Feel my sought shelter in the roof of the cottage. The road from the valley was blocked, and for several days there was no newspaper. And this made grandfather
quite grumpy. His stories began to have unhappy endings. In February, it was Rakesh's birthday. He was 9 and the tree was 4, but almost as tall as Rakesh. One morning, when the sun came out, Grandfather came into the garden to "let some warmth get into my bones," as he put it. He stopped in front of the cherry tree, stared at it for a few moments, and then called out, "Rakesh, come and look! Come quickly before it falls!" Rakesh and Grandfather gazed at the tree as though it had performed a miracle. There was a pale pink blossom at the end of a branch. The following year, there were more blossoms, and suddenly the tree was taller than Rakesh, even though it was less than half his age. And then it was taller than Grandfather, who was older than some of the oak trees. But Rakesh had grown too. He could run and jump and climb trees as well as most boys, and he read a lot of books, although he still liked listening to Grandfather's tales. In the cherry tree, bees came to feed on the nectar in the blossoms, and tiny birds picked at the blossoms and broke them off. But the tree kept blossoming right through the spring, and there were always more blossoms than birds. That summer, there were small cherries on the tree. Rakesh tasted one and spat it out. "It's too sour," he said. "They'll be better next year," said Grandfather. But the birds liked them, especially the bigger birds, such as the bulbuls and scarlet minivets, and they flitted in and out of the foliage, feasting on the cherries. On a warm, sunny afternoon, when even the bees looked sleepy, Rakesh was looking for Grandfather without finding him in any of his favorite places around the house. Then he looked out of the bedroom window and saw Grandfather reclining on a cane chair under the cherry tree. "There's just the right amount of shade here," said Grandfather. "And I like looking at the leaves." "They're pretty leaves," said Rakesh. "And they're always ready to dance if there's breeze." After Grandfather had come indoors, Rakesh went into the garden and lay down on the grass beneath the tree. He gazed up through the leaves at the great blue sky, and turning on his side, he could see the mountains striding away into the clouds. He was still lying beneath the tree when the evening shadows crept across the garden. Grandfather came back and sat down beside Rakesh, and they waited in silence until the stars came out and the nightjar began to call. In the forest below, the crickets and cicadas began tuning up, and suddenly the trees were full of the sound of insects. "There are so many trees in the forest," said Rakesh. "What's so special about this tree? Why do we like it so much?" "We planted it ourselves," said Grandfather. "That's why it's special." "Just one small seed," said Rakesh, and he touched the smooth bark of the tree that had grown. He ran his hand along the trunk of the tree and put his finger to the tip of a leaf. "I wonder," he whispered, "is this what it feels to be God?" সবাই শুনতে পেরেছো স্টোরিটা? হ্যাঁ ম্যাম। বাকিরা? Yes, ma'am. হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে চেষ্টা করো নিজের ভাষায় স্টোরিটাকে ৩-৪টে সেন্টেন্সের মধ্যে বলার। একটা সামারাইজ ভার্সন বলতে পারো। কে বলবে প্রথমে? কে বলতে চাও?
আচ্ছা চলো আমি জিজ্ঞেস করছি। আরেকজন ছিল না? রঞ্জিনী তুমি বলো। হ্যাঁ ম্যাম। স্টোরিটাকে একটু সামারাইজড ভার্সনে নিজের মতো করে 3-4টে সেন্টেন্সে বলার চেষ্টা করো। And the story is about the plantation of cherry tree হুম by a boy named Rakesh. হুম Um, after buying the cherry, after buying some cherries uh, from a shop, and and s- and ma'am, by বলো। his the boy's grandfather হুম uh, s- suggested him to show the seeds in the soil, ওকে and it would grow up as a tree. হুম And when after ওই বার হওয়া ইংরেজিটা কি ম্যাম? আফটার ইট গ্রো ফ্রম দ্য সিড বলতে চাইছো, না বা না আফটার না ইট কেম আউট অফ মানে সিড? মানে আফটার হিন্ডার্স, মানে আফটার কি বলবো সেটা, আফটার হিন্ড্রেন্স হিন্ড্রেন্স হ্যাঁ এটা। হিন্ড্রেন্স, হ্যাঁ, আফটার সো মেনি হিন্ড্রেন্সেস ইট গ্রো। হ্যাঁ, হুম and grew. The tree had become grown, হুম and by seeing the grown up tree, uh, the boy হুম and his grandfather became so happy. হুম And because it's the tree that they planted by their own hands, হুম so it created a joyous moment with in them. হুম আচ্ছা, হয়ে গেছে তোমার? হ্যাঁ ম্যাম, আর কিছু কি ওকে অ্যাড করতে হতো? ওকে না, ঠিক আছে, তুমি যা বলেছো ঠিকঠাক বলেছো, সেন্টেন্স কনস্ট্রাকশনে মোটামুটি ঠিকই ছিল। একটা জিনিস তোমাদের বলি, যখন তোমরা ইংলিশ বলবে তখন আমরা যেরকম বাংলায় যখন কথা বলি প্রচুর গ্রামাটিক্যালি যে কারেক্ট বলতেই হবে সেরকম ব্যাপারে কিন্তু আমরা সেরকম ভাবে আমরা বলি না, তাই নয় কি? আর ম্যাম সামারিটা কি মানে ম্যাম পাস্টে বললেই হবে নাকি এমনি প্রেজেন্টে কি শুধু কোন ব্যাপার হচ্ছে এটা যে তুমি যে টেন্সে শুরু করছো চেষ্টা করবে সেই টেন্সেই লাস্ট অব্দি পৌঁছতে। জেনারেলি পাস্ট টেন্সে বেটার হয়, যেহেতু স্টোরিটা বলা হয়ে গেছে বলা হয় যে পাস্ট টেন্সে করতে, কিন্তু তুমি যদি প্রেজেন্টে করতে চাও বা করো তাতেও কোনো সমস্যা হয় না। শুধু যে টেন্সে শুরু করবে সেই টেন্স অব্দি লাস্ট অব্দি যাবে, তাহলেই হবে।
বুঝাতে পারলাম? Okay, ma'am. হ্যাঁ ম্যাম। আচ্ছা, স্বরূপ বলো এরপরে। স্বরূপ শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। এবার তুমি বলার চেষ্টা করো একটু কয়েকটা সেন্টেন্সে স্টোরিটার সামারি। ম্যাম, Rakesh, who was only 6 years old, হুম planted a seed of cherry হুম in his grandfather's garden. ওকে। After many obstacles, হুম the cherry tree had grown and made their home pleasant with হুম many insects and birds and animals. হুম Rakesh tasted the first cherry of it, but felt it sour. হুম Rakesh became amazed by knowing that দ্যাট it is so special to it was so special to him হুম because he had planted it with his own hand. হুম আমি এটুকুই বলতে চাইছি। ওকে, ঠিক আছে, ভালো হয়েছে। গ্রামাটিক্যালিও ঠিক বলেছো, স্টোরিটাও ঠিকঠাক বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেব বলো। It is a story of a boy whose name was Rakesh. He was 6 years old. হুম He lived at his grandfather's house. হুম His grandfather's house was at Himalayan foothills. হুম The boy lived to his grandfather's house because where his parents lived, there was no schools. হুম Once the boy bought some berries and চেরিজ, one of the চেরি। cherry seed he planted. His হুম grandfather advised him to do it. হুম The cherry tree grew by 2 or 3 years, and Rakesh also grew up. হুম It was his favorite tree because he planted it himself. At the age of 9, in the cherry tree, the blossoms বলো। ম্যাম ফোটার ইংরেজি কি? তুমি বলতে পারো যে চেরি ব্লসমস। এই ব্লসম কথাটার মানেই হচ্ছে ইটসেলফ ফোটা। ব্লুমস বলতে পারো, দ্য চেরি ব্লসমস ব্লুম। ম্যাম এতটুকুই বলতে চাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কে বলবে? মৌমিতা বলো। হ্যাঁ ম্যাম বলছি। হুম Uh, the Cherry Tree is a beautiful short story of Ruskin Bond, and it deals with the struggle of a tree. হুম Here is the central character whose name is Rakesh, who is a 6-year young boy.
one day he came off to the school and he bought some cherries. Then and his grandfather told him to plant it. Then he planted a seed of a cherry tree and forget. Hmm. Then the seed continued to grow. One day he found that the plant was planted a year ago, has grown into a twig. মানে ছোট ওগুলোকে তো টুইগই হ্যাঁ বলবো হ্যাঁ না? হ্যাঁ টুইগ। আচ্ছা, টুইগ মানে হচ্ছে হ্যাঁ ডাল বলতে পারো, টুইগ বলে। twig with one or two leaves. And then he shows to his grandfather, and the grandfather suggested him to take care of it and then water and planted it now and then. Then monsoon arrives and grew faster. The Hmm. cherry tree and by that time cherry tree has faced so many problems and difficulties, and it has destroyed thrice. Means once it had eaten away by a goat, and Hmm. another is a grass cutter woman cuts it, and the third time hairy caterpillar ate the leaves. Hmm. But though after those attacks the tree has survived, Hmm. and after some day the cherry tree blossoms with some blooms. Um, finally uh, finally the short story is the sweet cherries. ওটাকে কি বলবো ম্যাম? যে চেরি গুলো এসেছিল, মানে গাছটার মধ্যে চেরি গুলো এসেছিল। তুমি সিম্পলি চেরি ট্রি, কেম চেরি কেমও বলতে ব্লসমস। পারো। হ্যাঁ, আচ্ছা, the cherry blossoms. যেটা আমি বললাম যে ওই ব্লুম বলতে পারো, বা অনেক সময় ব্লসমস বলে, বা অনেক সময় কেম টু দ্য ট্রি, এভাবে করেও বলা যেতে পারে। আচ্ছা, হুম। came to the tree, and Rakesh and grandfather wondered that ওই যে ওটাকে আমাকে ওই সারমর্মটা বলতে হবে যে মানে অনেক ভালো জিনিস ওই ডিফিকাল্টি পার হওয়ার পরই আসে, এটার মানে যদি হ্যাঁ, আমি তুমি এটা যেভাবে বলি। করে স্টোরিটাকে সামারাইজ করতে চাও। আচ্ছা, হুম। মানে আমি এতটাই বলতে চাইছিলাম আর কি। ওকে, আচ্ছা প্রীতম বলো। সরি ম্যাম, আমি তো এখনই জয়েন করলাম, তো বুঝতে পারলাম না বিষয়টি কি ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তামান্না বলো। Yes, ma'am. A 6 years old young boy named Rakesh. He bought some cherries. He's eating the cherries. That time, his grandfather say that you can plant these seeds of cherries. Rakesh planted these cherries in his grandfather's garden. হুম। After 1 year, Rakesh says that grandfather, come out. Look here. The plant is come out. The grandfather was come out and see that cherry was grown up. হুম। Rakesh love the cherries and the cherry tree. He eat one cherry, but that is very sour. হুম। But he Sour. love হ্যাঁ। sour. But it is very sour. So he can't eat it. But he love his cherry tree because he planted it in own self. Himself. He planted it himself. He planted it himself.
এইটুকুই বলতাম। ওকে, আচ্ছা আর কেউ বাকি থাকলো? দেব বললে না? ম্যাম বলেছি তো। হুম। আচ্ছা আমি জাস্ট চেকিং, এক মিনিট। আচ্ছা তাহলে স্টোরিটা যে শুনলে তোমাদের কোনো অসুবিধা হচ্ছিল যখন শুনছো যে বুঝতে পারছো না যে কি বলছে, বা ইংলিশটা শুনতে কোনো সমস্যা হচ্ছে, এরকম করা হচ্ছে কি? কারো হচ্ছে? রঞ্জিনী, তামান্না, স্বরূপ, দেব? Yes, ma'am. Some words I can't understand. Okay, which words you didn't understand? Like blossom, pale, pink, blossom. I can't understand this word. তুমি মানেটা বুঝতে পারোনি নাকি তুমি যখন শুনছো তখন সেটা বুঝতে পারছো না যে কি বলছে? Yes, ma'am. That also. You didn't get the meaning, right? Yes. Okay, we'll come to that. আর কেউ? আর কারো কোনো অসুবিধা হচ্ছিল? রঞ্জিনী, মৌমিতা, স্বরূপ, দেব? No, ma'am. না ম্যাম। ওকে, আচ্ছা ও যে টেক্সট আমি এখানে একটা লিস্ট করেছিলাম, এক সেকেন্ড। আচ্ছা টেক্সটের যেটা সামারাইজড ভার্সন ছিল সেটা তোমরা খুব ভালোই বলেছো, প্রত্যেকেই ভালো বলেছো। শেষের একটা জিনিস তোমরা মিস করেছো বলে আমার মনে হয়, যেটা লাস্ট লাইন ছিল, সেটা হচ্ছে ইজ দিস হোয়াট ইট ফিলস টু বি গড। তার মানে যখন ও বলছে যে এই গাছটার প্রতি এত মায়া কেন আমাদের, তখন ওর গ্র্যান্ডপা বলছে যে কারণ এটা তুমি নিজের হাতে লাগিয়েছো। তখন রাকেশের যেটা প্রথম কথা মনে হলো যে ইজ দিস হোয়াট ইট ফিলস টু বি এ গড, মানে ঈশ্বরেরও হয়তো আমাদের প্রতি একই রকম ফিল হয়, কারণ সে আমাদের নিজের হাতে বানিয়েছে। ক্রিয়েটার্স লাভ টুয়ার্ডস ইটস ক্রিয়েশন, সেটার কথা বলেছে। বুঝতে পারছো? আচ্ছা কোন কোন মানে তোমরা বুঝতে পারোনি এরকম আছে? এর আগের দিন একদিন আউটস্কার্ট এর মানে বলা হয়েছিল, আউটস্কার্ট মানে কি? মফস্বল। আচ্ছা আর কেউ? তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করবে, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে বুঝতে পারছো কিনা। হ্যাঁ বলো, কে বলছিলে? হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, আউটস্কার্টস মানে ওই আহ, নিচের প্রদেশ, মানে তলদেশ সেটা। আচ্ছা আর কেউ? সীমান্ত অঞ্চল। শুনতে পারলাম না, স্বরূপ কি বললে? সীমানাবর্তী অঞ্চল। আচ্ছা হ্যাঁ, আর কেউ? আউটস্কার্ট এর মানেটা কম বেশি তোমরা সবাই ধরতে পেরেছো। রঞ্জিনী তুমি যেটা বললে সেটা ঠিক নয়। আউটস্কার্ট মানে হচ্ছে শহরের পার্শ্ববর্তী এলাকাগুলোকে আউটস্কার্ট বলে। যেমন ধরো কলকাতা হোক, মুম্বাই হোক, দিল্লি হোক, সেটার একটা শহরের একটা মেইন জায়গা থাকে, তার চারপাশে আরো বিভিন্ন জায়গাগুলো থাকে, ছোট ছোট জায়গা গড়ে ওঠে, সেগুলোকে আউটস্কার্ট বলে। এটার একটা বাংলা প্রতিশব্দ শহরতলি বলা যেতে পারে। শব্দটা আমার খুব পছন্দের নয়, তাই আমি বললাম না। মানে ওই শহরের সীমান্তবর্তী পার্শ্ববর্তী এলাকাগুলো, সেটা হচ্ছে আউটস্কার্ট, ঠিক আছে? আর আরেকটা ওয়ার্ড ছিল, সেটা আমি চ্যাটে লিখছি।
এই শব্দটার মানে কি? ওখানে বললো যে চাষাবাদ হয় এই টেরেস্ট ফিল্ডে, এটার মানে কি? মানে ম্যাম আপনি কি চাষাবাদের ওই ইংলিশে জানতে চাইছেন? না না না, এই যে এই টার্মটা টেরেস্ট ফিল্ড, এটার মানে কি বোঝো কি? এটার মানে জানো কেউ? আচ্ছা, শুধু এই শব্দটার মানে জানো কি? ম্যাম টেরেস মিন্স ছাদ টাইপ। হুম, আচ্ছা, আর অন্য কেউ? পাকা শক্তপোক্ত। হ্যাঁ, টেরেস আসলে ছাদকেই বলে। এই টেরেস্ট ফিল্ড কথার অর্থ কি, তোমরা হয়তো লক্ষ্য করেছো পাহাড়ি জায়গায় যখন চাষ হয়, যেহেতু জমিটা ঢালু অনেকটা, তাই ওই ধাপে ধাপে চাষ হয়, একটা সিঁড়ি সিঁড়ি মতো করে। ছবি টবিতে হয়তো দেখে থাকতে পারো, সেটাকে টেরেস্ট ফিল্ড বলে। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আরো কয়েকটা ওয়ার্ড ছিল ওখানে। প্রম্পটলি, এটার মানে কি? শীঘ্রই। আরেকজন কে বলছিলে? ম্যাম চটপট। হুম, আর কেউ? আচ্ছা, যারা নতুন আছো তাদেরকে বলছি, এই যে ওয়ার্ড গুলো সেগুলো লিখে রাখবে কোথাও একটা। প্রম্পটলি কথা মানে ঠিকই বলেছো, মানে চটপট কোনো একটা কাজ সঙ্গে সঙ্গে করে দেওয়া। আমি তোমাকে বললাম যে এই কাজটা করে দাও, তুমি সঙ্গে সঙ্গে করে দিলে, উইদাউট এনি ডিলে, তার মানে হচ্ছে প্রম্পটলি, তুমি কাজটা প্রম্পটলি করেছো। আচ্ছা, আরেকটা হচ্ছে রাকেশ যখন চেরিটা খাচ্ছে তখনও একটা টেস্টের কথা উল্লেখ করলো, সেটা হচ্ছে ট্যাং। এটার মানে কি? ম্যাম ট্যাঙ্গি মানে পানসে। না। আর কেউ? কষাটে। আচ্ছা, আর? মৌমিতা, রঞ্জিনী, দেব? হ্যাঁ, ট্যাঙ্গি মানে হচ্ছে কি ওই যে তেতু, মানে ওই যে টক ম্যাম টক। তিক্ত টাইপ। আচ্ছা, টক টক বলে তো, যেমন যে ট্যামারিন্ডের সাথে ট্যাঙ্গি কথাটা খুব যায়। একদম ঠিকই বলেছো। অম্লমুখী। হ্যাঁ, এই ট্যাঙ্গি কথাটা জেনারেলি টামারিন্ডের সাথে ইউজ হয়, তারপরে কমলার ক্ষেত্রে ইউজ হয়, কমলা লেবু। ট্যাঙ্গিন টেস্ট মানে হালকা একটা ওই চটপটে ভাব থাকা আর কি টেস্টটাতে, একটা টক ভাব, সেটাকে ট্যাঙ্গি বলে। তেতো নয়, হ্যাঁ রঞ্জিনী, বা স্বাদহীন বা এরকম কিছুও নয়। আচ্ছা, ওখানে আরেকটা ওয়ার্ড ছিল, আমি স্পেলিং সহ লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। এটার মানে কি? ম্যাম খালি। খালি, আচ্ছা, আর? আর কেউ? হ্যাঁ ম্যাম ফাঁকা। হ্যাঁ, ফাঁকা মানে আনকাভার্ড, আনস্ট্রিপড কোনো সে কিছু, সেটা হচ্ছে আহ ফাঁকা জায়গা, তখন বলে যে বেয়ার ল্যান্ড, শুনেছো নিশ্চয়ই। তাহলে এটা হলো একটা বেয়ার। এবার তাহলে এটার মানে কি?
এটাও একইভাবে উচ্চারণ হয়, এটার মানে কি? ম্যাম সহ্য করা। আচ্ছা, আর কেউ? বহন করা। ম্যাম বহন করা হয়। এটার আরো আরো মানে হয়। একটা তো হচ্ছে যে আই এম বেয়ারিং ইট, যেটা তোমরা বলছো বহন করা, সহ্য করা। আরেকটা হচ্ছে ভালুক, দ্যাট ইজ অলসো BEAR। ঠিক আছে? দুটোই মানে হয়। আচ্ছা, সরি, ওখানে আরেকটা ছিল যে রাকেশ হচ্ছে প্রতিদিন দেখছে যে গাছটা আসছে কি আসছে না। আহ সেখানে একটা ওয়ার্ড ইউজ করা ছিল পিয়ার ডাউন, এটার মানে কি? এটার মানে কি বলতে পারবে? ম্যাম পির ডাউন মানে নিচে পড়ে যাওয়া। আচ্ছা, আর অন্য কেউ? বলছি আমি। আর কেউ বলতে পারবে? স্বরূপ, প্রীতম, দেব, তোমাদের কেউ? হ্যাঁ ম্যাম, মানে পড়ে যাওয়া। আচ্ছা, না, পড়ে যাওয়া নয়। পিয়ার ডাউন কথার মানে হচ্ছে ধরো ও হচ্ছে কি করছে, ওই যে বীজটা ও লাগিয়েছে সেটাকে ও বারবার করে দেখছে। ঠিক আছে? মানে পিয়ার ডাউন, হি ইজ লুকিং ডাউন, বারবার করে উঁকি মেরে দেখছে যে গাছটা আসছে কি আসছে না, সেটা হচ্ছে পিয়ার ডাউন। আবার আরেকটা আছে PEER, পিয়ার। এই কথাটার মানে কিন্তু বন্ধু বা ক্লাসমেট এগুলো বোঝাতে ইউজ হয়, যে আমার পিয়ার গ্রুপে, মানে আমার ফ্রেন্ড সার্কেলে, আমার বন্ধু বান্ধব চেনা জানার মধ্যে। ঠিক আছে? এটা মনে রাখবে। পিয়ার ডাউন মানে হচ্ছে ইউ আর লুকিং ডাউন, ইউ আর সার্চিং ফ্রম সামথিং, সার্চিং সামথিং। তখন হচ্ছে পিয়ার ডাউন, মানে তুমি হচ্ছে আহ ঝুঁকে পড়ে দেখছো কিছু, খুঁজছো যে গাছটা বেরিয়েছে কিনা, দ্যাটস পিয়ার ডাউন। আর পিয়ার মানে হচ্ছে বন্ধু, ফ্রেন্ড সার্কেল বলতে পারো, পরিচিতি বলতে পারো। বোঝা গেল? আচ্ছা, এটার মানে হয়তো তোমরা জানবে, তো এটা মানে কি? ছোট ছোট ম্যাম পাথর। নুড়ি পাথর। ছোট ছোট নুড়ি পাথর, রাইট। আচ্ছা, ওখানে একটা ওয়ার্ড ইউজ করা ছিল মনে হয়, সেটা এরকম। আরেকবার বলবেন, শুনতে পারিনি। শুনতে পারো? আচ্ছা, হ্যাঁ, পেবলস মানে হচ্ছে ছোট ছোট পাথর। হ্যাঁ সর, বুঝতে পারছি। পেবলস মানে হচ্ছে ছোট ছোট পাথর, ছোট ছোট কুচনো পাথরগুলোকে পেবলস বলে। এই যে, এটার মানে কি? ম্যাম ওইটা আউট অফ দ্য কর্নার অফ। অফ হিজ আইজ, হ্যাঁ। কি বলতে চাইছে এটা দ্বারা? ম্যাম তার চোখের বাইরে, মানে তার দৃষ্টির বাইরে। আচ্ছা, আর কেউ? তোমাদের যার যেটা মনে হচ্ছে বলতে পারো, তাহলে বুঝতে পারবে যে তুমি ওয়ার্ডটা সেন্স করতে পারছো কিনা। আর কেউ চেষ্টা করতে চাও? দৃষ্টির বাইরে টাইপ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এটা তাই মনে হওয়া স্বাভাবিক। হ্যাঁ, ম্যাম বলো। আমি হুম, আমার হুম। চোখের কোণা থেকে। আচ্ছা, আচ্ছা, আমি বলছি, মানে এটা আউট অফ দ্য কর্নার অফ হিজ আইস মানে হচ্ছে ওই যে ওই গাছটা বারবার করে মরে যাচ্ছে, আবার না, মরে যাচ্ছে না, ওটা মনে হয় এই সময়টাই ছিল যখন গাছটা কিছুতেই বেড়ে উঠছে না। ও প্রতিদিন দেখছে কিন্তু গাছটা কিছুতেই বেড়ে উঠছে না। তারপর আস্তে আস্তে ও কি করলো, এই যে আউট অফ দ্য কর্নার অফ হিজ আইস মানে ও জাস্ট হয়তো এক ঝলক দেখে চলে গেল, বা কখনো তাকালোই না, জাস্ট দেখলো, একটু বাঁকা চোখে দেখে নিল। এই এই যে জিনিসটা, এটা এই পুরো জিনিসটাকে বলে আউট অফ দ্য কর্নার অফ হিজ আইস।
বোঝাতে পারলাম? রঞ্জিনী, মৌমিতা বুঝতে পারলে? হ্যাঁ 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 ম্যাম। হুম। আচ্ছা। আচ্ছা তামান্না, তুমি ব্লসমের কথা বলছিলে। ব্লসম কথাটার মানে হচ্ছে দু রকম হয়। একটা হচ্ছে ধরো ওই যখন ফুল আসে, যেমন ধরো আম হওয়ার আগে আমের মুকুল আসে, সেটাকে হচ্ছে আহ ব্লসম বলা হয়। জেনারেলি চেরির ক্ষেত্রে ব্লসম কথাটা ইউজ হয়। চেরি ব্লসম খুব ফেমাস, হালকা পিঙ্ক কালারের খুব সুন্দর ছোট ছোট ফুল হয়, সেগুলোকে চেরি ব্লসম বলে, মানে চেরির ফুল, সেটা হচ্ছে ব্লসম। আর অনেক সময় ব্লসমস হচ্ছে ফুল ফোটার ক্ষেত্রেও ইউজ হয়, ভার্বের মতো করে, ক্রিয়ার মতো করে। যে ফুল ফুটলো তখন তুমি বলতে পারো যে ইট ব্লসমস। বুঝতে পারছো তামান্না? Yes, ma'am. আর পেল পিঙ্ক মানে হচ্ছে পিঙ্ক কালারটাই জাস্ট একটু ফ্যাকাশে, হালকা, খুবই হালকা একটা পিঙ্ক কালারের ফুলটা হয় জেনারেলি। তাই পেল পেল কথাটা হচ্ছে একটু ফ্যাকাশে অর্থে ইউজ হয়। যেমন ধরো Okay. কেউ চমকে গেল, তুমি বললে ওর ফেসটা পেল হয়ে গেছে, তার মানে ও ফ্যাকাশে হয়ে গেছে, ওই যে ও চমকে উঠেছে তাতে, বা ভয়ে ফেস পেল হয়ে গেছে বলে, সেটা অর্থে ইউজ হয়। Okay, ma'am. আচ্ছা, ওখানে আরেকটা ওয়ার্ড ছিল, ফলিয়েজ, এটার মানে জানো? এটার মানে কি বলতে পারবে? ম্যাম, লিভস। হ্যাঁ, লিভসই বটে। ঠিকই বলেছো, একটু সেন্সটা ক্লিয়ার হওয়ার দরকার আর একটু। আর কেউ? ম্যাম পাতা। পাতাই। ম্যাম কচি পাতা। না, আমি বলছি শোনো। ফলিয়েজ কথাটা জেনারেলি ইউজ হয় কখন, ধরো অনেক সময় ওই শীতের মৌসুমে প্রচুর পাতা পড়ে যায়, সব পাতাগুলোকে এক জায়গায় জমা করে রাখা হয়, দেখেছো? হ্যাঁ, পাতার স্তূপ। হ্যাঁ, সেটাকে ফলিয়েজ বলে। আবার ফলিয়েজ কথাটা আরেক ভাবেও ইউজ করা হয়, সেটা হচ্ছে ধরো অনেক সময় দেখো হয়তো যে প্রচুর ঘন গাছপালা হয়ে আছে, উপরের দিকে তাকালে পুরো একদম শেড দেখতে পারো পাতার, হয় না? যে 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 সময়টায় প্রচুর পাতা আসে, আম, একদম ঢাকা পড়ে থাকে মনে হচ্ছে পাতায়, উপরের দিকে তাকিয়ে থাকলে, সেটাকেও ফলিয়েজ বলা যেতে পারে। আহ লাশ গ্রিন ফলিয়েজ বলে অনেক সময় সেটাকে। আর পাতার স্তূপ মানে এক জায়গায় প্রচুর পাতা আছে, এটা বোঝাতেই মেইনলি ফলিয়েজ কথাটা ইউজ করা হয়। সেটা হচ্ছে যে পাতাগুলো পড়ে গেছে সেগুলোকে এক জায়গায় জমা করা আছে, সেটাকেও বলা যেতে পারে। আবার প্রচুর পাতা এসছে, উপরের দিকে তাকিয়ে তুমি একসাথে প্রচুর পাতা দেখতে পাচ্ছ, সেটার ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। আচ্ছা, একটা লাস্ট ওয়ান। ওখানে লেখা ছিল যে গাছের মধ্যে এটা বসে আছে, এটা কি? সবাই দেখতে পাচ্ছ তো? এই প্রেইং মান্টিস। প্রেইং ম্যান্টিস, হ্যাঁ। আচ্ছা, তেলাপোকা। আচ্ছা, আর অন্য কেউ? এটা একটা পোকাই বটে, কি পোকা ওটা? প্রেইং ম্যান্টিস কি মনে হচ্ছে? কেউ বলতে পারবে? আচ্ছা, প্রেইং ম্যান্টিস হচ্ছে, আমি বলছি, তোমরা হয়তো দেখেছো, আমি জানি না কে কোন নামে চেনো,
জিনিসটাকে, সেটা হচ্ছে গঙ্গা ফড়িং। গঙ্গা ফড়িং জানো সবাই? হ্যাঁ, সবুজ কালারের। ma'am. হ্যাঁ, সবুজ রঙের অনেক বড়। এবার লক্ষ্য করবে সেটার টেন্ডেন্সি হচ্ছে তার সামনের যে পা দুটো থাকে সেটা সবসময় তারা এরম মানে জয়েন করে থাকে, মানে উপর দিকে তুলে দেখবে সামনের পা দুটো একটা নমস্কার ভঙ্গিতে ওরা উপরের দিকে তুলে রাখে। সেজন্যই হচ্ছে এটার নাম প্রেইং ম্যান্টিস। ওই প্রে কথাটাও সেখান থেকেই এসছে। আচ্ছা, আর কোনো ওয়ার্ড আছে যেটা কারো অসুবিধা হচ্ছে? কারণ আমার কাছে তো আর কোনো ওয়ার্ড আমি নোট ডাউন করে রাখিনি। আর কোনো ওয়ার্ডে কারো অসুবিধা হয়েছে যে কথাটার মানে বুঝতে পারলে না, এরকম হয়েছে? ম্যাম, গঙ্গা ফড়িং কে তো আবার ড্রাগন ফ্লাইও বলা হয় না? ড্রাগন ফ্লাই শুধু ফড়িং আই গেস, যেটা নর্মাল ফড়িং। গঙ্গা ফড়িং হচ্ছে ওই সবুজ রঙের বড় বড় গুলো। তুমি হ্যাঁ বলো। গ্রাম্পি মানে কি? GRUMPY? গ্রাম্পি মানে হচ্ছে গম্ভীর হয়ে থাকা। গ্রাম্পি মানে কেউ রেগে গিয়ে গ্রাম্পি হয়ে আছে, বা কারো মুড অফ হয়ে আছে তাই সে গ্রাম্পি হয়ে আছে। আচ্ছা। তোমরা একটা কাজ করবে, যখন পড়া শেষ হয়ে যাবে বা এখনো গুগলে প্রেইং ম্যান্টিস লিখতে পারো, তাহলে হচ্ছে ওই পোকাটার নিশ্চয়ই ছবি দেখাবে, তাহলে বুঝতে পারবে যে কোনটা প্রেইং ম্যান্টিস, যদি কনফিউশন থেকে থাকে তোমাদের। এই যে এতগুলো ওয়ার্ড হলো, এই ওয়ার্ড গুলো লিখে রাখবে এবং চেষ্টা করবে এরপরে যখন কখনো কথা বলছো বা কিছু রাইটিং লিখছো তখন এই ধরনের ওয়ার্ড গুলো ইউজ করার। আচ্ছা, এই ওয়ার্ড রিলেটেড বা এই টেক্সট রিলেটেড আর কোনো সমস্যা কারো? সেটা টেক্সট মিনিং হতে পারে, বা তোমরা শুনতে গিয়ে বা বলতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছ, কোনো প্রবলেম? আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে কারো সমস্যা হচ্ছে না। তোমরা সবাই শুনতে পাচ্ছ তো ঠিক করে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমি এবার একটা কাজ করছি। তোমরা আজকে বলার চেষ্টা করলে এবং ভালোই বলেছো প্রত্যেকেই কম বেশি। আমি এখানে চ্যাট বক্সে ইন্ডিভিজুয়ালি টেক্সট করা যায়, জানো তো? রঞ্জিনী, মৌমিতা, হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। তামান্না, হ্যাঁ। আমি আমি যেটা করছি সেটা হচ্ছে যে আম, একটা গেমের মতোই ধরো, আমি তোমাদের কোনো একজনকে মানে প্রত্যেককে পাঠাবো এক এক করে। ধরো আমি কোনো একটা ওয়ার্ড দিলাম, সাপোজ কি ওয়ার্ডটা হলো সান, সূর্য। ঠিক আছে, এবার তুমি যেটা চেষ্টা করবে যে সেই সানটাকে হচ্ছে ডিসক্রাইব করার, সান কথাটা উল্লেখ না করে। ধরো তুমি বললে যে এটা এমন একটা জিনিস যেটা আগুন দিয়ে তৈরি, পৃথিবী এর চারপাশে ঘোরে, তাহলে স্বাভাবিকভাবে সামনের মানুষটা বুঝতে পারবে যে তুমি সানের কথা বলছো, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, মানে অনেকটা তোমরা প্রত্যেকেই দমসরাজ খেলো, যে একটা মুভির নাম দেওয়া হলো, তোমরা সেটা বোঝানোর চেষ্টা করছো। খেলেছো নিশ্চয়ই সবাই। হ্যাঁ। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা অনেকটা ওরমই। শুধু মুভির নামের জায়গায় আমি হয়তো কোনো একটা মানুষের কোনো ফেমাস পার্সনের নাম দেব, বা কোনো একটা অবজেক্টের নাম দেব, যেমন বললাম সান, এরকম কিছু একটা দেবো। এবার যাকে আমি পাঠাচ্ছি সে চেষ্টা করো সেই ওয়ার্ডটা ডিসক্রাইব করা, এবং বাকিরা বোঝার চেষ্টা করো যে ও কি সম্বন্ধে বলছে। ঠিক আছে? পারবে তো? হ্যাঁ ম্যাম। রঞ্জিনী, তামান্না, দেব, প্রীতম, কারো কাছ থেকে রেসপন্স পাচ্ছি না। Yes, ma'am. হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম।
আচ্ছা মৌমিতা, প্রথম ওয়ার্ডটা আমি তোমাকে পাঠাচ্ছি, ঠিক আছে? আচ্ছা। পাঠিয়েছি, দেখো। এটাকে তুমি 3-4টে সেন্টেন্সে ডেসক্রাইব করো এবং বাকিরা গেস করার চেষ্টা করো যে ও কি সম্বন্ধে কথা বলছে। মিসাইল ম্যান। না, তুমি সেন্টেন্সে ডেসক্রাইব করো। আচ্ছা আচ্ছা। We know him as a missile man. এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, মৌমিতা বা রঞ্জিনী, তামান্না প্রত্যেককে বলছি, যাদেরকে আমি ধরো এরমই এপিজে আব্দুল কালামের মতো তোমাকে একটা পাঠালাম, এবার তুমি সেটাকে 3-4টে সেন্টেন্সে ডিসক্রাইব করবে এবং প্রত্যেকে তাকে সেই সময়টা দেবে, কারণ এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে সে যেন বলার সুযোগটা পায়, সেটাকে ডিসক্রাইব করার সুযোগটা পায়, যাতে করে তাতে তোমাদের বলার ইংলিশ বলার সেটাও বেটার হবে, আই গেস। বুঝাতে পারলাম? হ্যাঁ। Yes, ma'am. হ্যাঁ ম্যাম। রঞ্জিনী? We used to sit here. It has 4 legs also. আর একটু ডিসক্রাইব করার চেষ্টা করো। We here sits for for our study, for dinner, and other purpose. ওকে, ভেরি গুড। বাকিরা বুঝতে পারছো কি নিয়ে কথা বলছে? টেবিল। হ্যাঁ ম্যাম। আচ্ছা, কি sit নিয়ে? here. ম্যাম চেয়ার চেয়ার। স্বরূপ বলো। ম্যাম চেয়ার। ওকে, রাইট, চেয়ার। খুব ভালো বলেছো রঞ্জিনী, খুব ক্লিয়ার ছিল একদম। তামান্না, তোমাকে পাঠিয়েছি, দেখো। We live in this planet. আর একটু ডিসক্রাইব করো। It have many trees, pupils, water. ইট হ্যাজ, building. হ্যাঁ, ইট হ্যাভ হয় না, ইট হ্যাজ। It has আচ্ছা, তারপরে আর কিছু করে ডেসক্রাইব করতে চাও? it rotate around the sun. ওকে, আচ্ছা, বাকিরা কি নিয়ে কথা বলছে তামান্না? আর্থ। ম্যাম আর্থ। আচ্ছা, আজকে আরেকজন নতুন ছিল তাই না? সে নেই আই গেস এখন। দেব, দেখো তোমাকে পাঠিয়েছি নেক্সট আমি। He is the Indian cricketer. He is an Indian cricketer. He is an Indian cricketer. He was born on 24th April 1973.
and he is a He is a আরো কিছু করে ডেসক্রাইব he করার চেষ্টা করো। কারণ যে ওনার ডেট অফ বার্থটা জানবে না সে বুঝতে পারবে না যে কে। তাহলে ওনার খেলা সম্বন্ধে কিছু বলার চেষ্টা করো। he had done century আচ্ছা, তারপরে আরেকটু বলার চেষ্টা করো। and he made 114 runs against Bangladesh in March 2012. আচ্ছা, উনি কোথায় কোথায় বাড়ি ওনার, বা ওনার অন্য কোনো নাম আছে নাকি সেদিকটি বলার চেষ্টা করো। উনি কোথায় Uh, থাকেন, the কোনো another নাম। name, হুম the হুম nickname, his nickname is the Little Master or Master Blaster, ওকে, আর কিছু মাথায় আসছে? and he created many records. হুম, ওকে, বাকিরা বুঝতে পারছো কার কথা বলছে? Sachin Sachin Tendulkar. Tendulkar. রাইট। আচ্ছা প্রীতম, এবার তোমাকে পাঠাচ্ছি, শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। ওকে, হুম, বলো। This is a bottle. That তারপর? is হুম, we always use ইউজ every time. আচ্ছা, কিসের জন্য, কি পারপাস বলার চেষ্টা করো। For it we can live. না, মানে ইটস আ বটল, কিসের জন্য ইউজ করো সেটাকে? To drink. আচ্ছা, আর কিছু করে ডিসক্রাইব করার চেষ্টা করো। আচ্ছা, তোমার জন্য এটা যদি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমি অন্য একটা ওয়ার্ড পাঠাচ্ছি তোমাকে। এটা ট্রাই করো। প্রীতম দেখো, একটা সেকেন্ড ওয়ার্ড পাঠিয়েছি, সেটা চেষ্টা করো। শুনতে পাচ্ছো?
প্রীতম তোমার মিউট হয়ে আছে। হ্যাঁ ম্যাম, এবার বলো। this is we use in summertime. হুম It gives us হুম cool. কুল কি? কুল মানে ঠান্ডা। ঠান্ডা কি কি দেয়? বলো প্রীতম, ঠান্ডা কি? ইট গিভস আস কুল, তারপরে? It gives us cool wind. কুল উইন্ড, ওকে। আর কিছু? No ma'am. আচ্ছা, কেউ বুঝতে পারছো ও কিসের কথা বলছে? Fan. ফ্যান। Fan. আচ্ছা স্বরূপ, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তোমাকে আমি নেক্সটটা দিচ্ছি। তুমি এটা ডিসক্রাইব করার চেষ্টা করো। দেখে প্রথমে যা আসছে মাথায় সেটা থেকেই ডিসক্রাইব করা শুরু করো, তারপর সে অনুযায়ী আস্তে আস্তে আবার বলবে। We know him as Dada তারপরে নেক্সট। and হুম he is the first Bengali who got a chance to play in Indian cricket team, and আচ্ছা, এন্ড he was also the captain of Indian cricket team, and now we also see him in the program named Dadagiri. ওকে, তাহলে ও কার কথা বলছে? Saurabh Ganguly. হুম, রাইট। আচ্ছা, একটা জিনিস আমি একটু ওকে। আচ্ছা দেখো, এই জিনিসটা আমি এই জন্য পাঠালাম যাতে তোমরা একটা কোনো সিম্পল জিনিসকে নিজের মতো করে ডিসক্রাইব করতে পারো, ঠিক আছে? সাপোজ তুমি একটা কোনো জিনিসের নাম জানো না, কিন্তু তুমি কাউকে বোঝানোর চেষ্টা করছো, তখন তুমি কি করবে? প্রথমে সেটাকে ডিসক্রাইব করার চেষ্টা করবে, তাই তো, যে আমি এটার কথা বলছি। তোমার সচিন টেন্ডুলকারের নাম না মনে পড়লে তুমি তাকে বিভিন্ন জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করবে। তোমার চেয়ারের নাম না মনে পড়লে তুমি তাকে বোঝানোর চেষ্টা করবে যে আমি এই জিনিসটার কথা বলছি। তাহলে এটা এই জন্য পাঠানো যে কোনো একটা জিনিস দেখে তোমাদের মাথায় যেটা প্রম্পটলি আসছে সেটাকে যেন তোমরা ইংলিশে ডিসক্রাইব করতে পারো।
আচ্ছা, আমি একে একে যাচ্ছি, তোমরা একটু বলো। রঞ্জিনী, প্রথমে তোমাকে দিয়ে শুরু করি যে তোমার কোথায় প্রবলেম হচ্ছে তুমি যখন বলছো, বলার চেষ্টা করছো কোনো জিনিস, কি সমস্যা ফেস করছো? হ্যাঁ ম্যাম, প্রথমত কি দিয়ে শুরু করব? হুম। আর কন্টিনিউ করব একটার পর একটার ওয়ার্ড বা সেন্টেন্সেস, এটার আর আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা। হুম। আর আর কোনো সমস্যা? আর ম্যাম মানে কোনো ওয়ার্ডের ইংলিশ মানেটা আমি ঠিক আমার মাথায় আসছে না তখন হ্যাঁ, সেই মানে যেটা ব্যাপারটা। বলতে চাইছো সেটার ইংলিশটা কি হবে সেটা তুমি মনে করতে পারছো না, তাই তো? হ্যাঁ ম্যাম। ওকে। আচ্ছা, মৌমিতা? ম্যাম আমার ওই সেম প্রবলেম। ধরুন আমি সুন্দর করে শুরু করলাম, দেন হুম। বলতে 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 মাথায় হয়তো বাংলায় ওই ওয়ার্ডটা খুব তাড়াতাড়ি চলে এলো, কিন্তু ইংলিশে ওটাকে কি বলবো হুম। সেটা ভাবতে ভাবতে সময় লেগে যাচ্ছে, মানে পার্টিকুলার ওই ওয়ার্ডটা। তারপরে হয়তো আমার মাথায় আছে আমি কি বলবো না বলবো, দেন ওই ওয়ার্ড গুলো খুঁজতে খুঁজতেই সময়টা চলে যায় বা স্টপ হয়ে যায় ওকে। ওই জায়গাতে। আচ্ছা, তামান্না? ইয়েস ম্যাম, আমার খুব গ্রামাটিক্যালি মিস্টেকস হয়। আচ্ছা, গ্রামাটিক্যাল মিস্টেক্স। আর কোনো সমস্যা? আর একটার মিনিং না, মানে বুঝতেই পারি না কখনো কখনো। মানে আমি বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো। মিনিং কি বুঝতে পারছো না? মানে যখন আমি কিছু বলতে যাই না, হুম। বেঙ্গলিটা মানে তো জানি, কিন্তু আমি যখন ইংলিশে বলতে যাই, ওই মানেটা আমি বুঝতে পারি না যে আমি কি আচ্ছা বলবো। আচ্ছা আচ্ছা, মানে তুমি যেটা বাংলায় বলবে সেটা মানে যেটা বাংলায় মনে করছো সেটা ইংলিশ শব্দটা তোমার মনে পড়ছে না, তাই তো? ইয়েস। আচ্ছা, তাহলে কম বেশি সবারই এই সমস্যাটা আছে। দেব? ম্যাম আমারও একই সমস্যা। হুম। একটা সময়ের একটা ব্যাপার থাকে, আর সেই হুম। সময়ের মধ্যে আমি যা বলতে চাই সেটা ইংরেজি মিনিংটাও হয়তো আমার কখনো মাথায় আসে না, বা গ্রামাটিক্যাল মিস্টেকের একটা ভয় থাকে। আচ্ছা, স্বরূপ? ম্যাম হালকা নার্ভাসনেস আর হচ্ছে হুম। ভোকাবুলারি প্রবলেমটা। ওকে। প্রীতম? ম্যাম ওই মানে বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করে বা ডিসক্রাইবিং করে বলাটা একটু সমস্যা, এবং ভোকাবুলারিতে। হুম। আচ্ছা, তাহলে দেখো কম বেশি তোমরা এখানে যত কারোটা শুনলে সবাই সবারটা শুনেছো, কম বেশি সবারই দেখো সমস্যা একই। তোমাদের ফার্স্ট সমস্যা হচ্ছে ভোকাবুলারি কম, যেহেতু তোমরা কোনো একটা কিছু বলতে চাইছো সেটার ইংরেজি প্রতিশব্দ মনে করতে পারছো না। এটা হচ্ছে সবার প্রথম কনসার্ন, তাই তো? আর দ্বিতীয় কনসার্ন হচ্ছে যে হয়তো নার্ভাসনেস কাজ করছে একটা, যে গ্রামাটিক্যালি ঠিক বলছি কিনা। এবার দেখো ভোকাবুলারি সমস্যা যেটা, সেটা হচ্ছে প্রতিদিনই তোমাদের কিছু নতুন নতুন ওয়ার্ডস দেওয়া হচ্ছে, তাই তো? সবাই হ্যাঁ ম্যাম। সবাই সবাই হ্যাঁ একটু ম্যাম। চেষ্টা করো, যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ খুব বেশি না থাকে তাহলে একটু আনমিউট হও, তাহলে তোমরা কথা বললে আমি বুঝতে পারবো। আচ্ছা, তাহলে প্রতিদিনই তোমাদের কিছু না কিছু নতুন ওয়ার্ড দেওয়া হচ্ছে, সেই ওয়ার্ড গুলোকে হ্যাঁ ম্যাম। একটা খাতায় লিখবে। এবং তোমরা প্রত্যেকেই বিভিন্ন স্কুল কলেজে পড়ো, সুতরাং তোমাদের কোনো না কোনো রাইটিং লিখতে হয় বা কিছু লিখতে হয়। আহ প্রীতম, তোমার ব্যাকগ্রাউন্ড নয়েজ খুব বেশি, তুমি মিউট করে দাও। সেগুলোকে খাতায় লিখে রাখবে এবং চেষ্টা করবে যে তুমি হয়তো আম, ধরো, যেমন রঞ্জিনী তখন একটা ইসের কথা বললে তুমি, হিন্ড্রেন্স। হিন্ড্রেন্স মানে বাধা। এবার হয়তো আমি অন্য কোনো দিন অন্য একটা চ্যাপ্টার পড়াচ্ছি, সেখানে হয়তো ব্যারিয়ার আছে, আমি বললাম যে হ্যাঁ এটা মানে বাধা। তাহলে তুমি হিন্ড্রেন্স আর ব্যারিয়ার এটা তোমার হচ্ছে ম্যাম, দুটো। হ্যাঁ। ম্যাম অবস্টাকলস মানে বাধা তো? হুম 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 অবস্টাকলস মানেও বাধা। তার মানে তো তোমার মাথায় দেখো এই ওয়ার্ড গুলো কিন্তু আছে, অনেকগুলোই তুমি মিনিং জানো,
কিন্তু তুমি সেগুলোকে ইউজ করতে পারছো না। যখন তো এগুলো তখনই তোমার এটা ইজি মনে হবে যখন তুমি ওয়ার্ড গুলোকে কন্টিনিউ দেখতে থাকবে। তো প্রীতম তোমার সেটা অডিওটা মিউট করে দাও। এবার তোমাদের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে যে এই ওয়ার্ড গুলোকে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো পরপর কন্টিনিউ দেখতে থাকা এবং সেগুলোকে ইউজ করতে থাকা। যখন আমি তোমাদেরকে এই ধরো যেমন আজকে একটা ওয়ার্ড দিলাম বা কিছু সামারি করতে দিলাম, তখন সেগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করো এবং যত বেশি বলবে তত ভয়টা আস্তে আস্তে কেটে যাবে। এটার কোনো শর্টকাট নেই, সেটা বলতে বলতেই হবে। আর গ্রামাটিক্যাল মিস্টেক্স এর কথা থাকলো, তাহলে যখন প্রথমে লেখা দিয়েই শুরু করো, যখন কিছু লিখবে চেষ্টা করবে যে টেন্সে লিখছো সেই টেন্সটাকে কন্টিনিউ করতে। সবসময় হবে না, কারণ লেখার ধরন থাকে। চেষ্টা করবে সেই টেন্সেই। আর আরেকটা জিনিস যেটা তোমরা প্রত্যেকে ভুল করো সেটা হচ্ছে পরপর দুটো ভার্ব ইউজ করছো এবং দুটো একই রকম। দাঁড়াও আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরো তুমি বলতে চাইছো যে তুমি তুমি খুবই খেটেছিলে কোনো একটা পরীক্ষার জন্য, তুমি এবার বলছো ইউ ডিড ওয়ার্ক হার্ড, সেটা কিন্তু হবে না। যেহেতু তুমি প্রথমে এটাকে পাস্ট টেন্সে বলতে চাইছো, তুমি ডিড বলে দিয়েছো, তারপরটা হবে ওয়ার্ক। মানে যেটা প্রথম ভার্ব থাকবে সেটাকে হচ্ছে তুমি সবসময় পাস্ট টেন্সে বলবে, পরেরটাকে বলবে না। ঠিক আছে, তোমরা প্রত্যেকে এটা করছো। এরকম ছোট ছোট জিনিসগুলো দেখতে দেখতে এমন কোনো গ্রামারের খেয়াল রাখার প্রয়োজন পড়ে না যখন তুমি কথা বলছো। শুধু এই ছোট ছোট জিনিসগুলো যে পাস্টে বলছো যখন, সেটা পাস্টে ইউজ করছো কিনা। আর এটারও সত্যি বলতে কোনো শর্টকাট নেই কথা বলা ছাড়া। তোমাদেরকে যখন এই সামারি করতে দেওয়া হচ্ছে বা এই আজকে এমন একটা ওয়ার্ড নিয়ে কিছু বলতে দেওয়া হলো, সেটা বলার সময় এখন হয়তো তোমাদের মনে হবে যে তোমরা খুব স্লো বলছো, কিন্তু আমি যদি এটা আরো 10 দিন করাই, দেখবে যে তোমার স্পিড অনেক বেড়ে গেছে। নিজেদের সাথেও নিজেরা কথা বলার চেষ্টা করতে পারো, যে তুমি কোনো একটা জিনিস দেখলে সেটাকে ডিসক্রাইব করার চেষ্টা করো নিজের মাথার মধ্যে, সেটাকে অ্যানালাইজ করার চেষ্টা করো যে কোথায় আহ ভুলটা হচ্ছে। আর আমরা যখন পড়াচ্ছি আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব তোমাদের ভোকাবুলারিটা বাড়ানো যায় আর তোমাদের কথা যতটা বেশি বলানো যায়। কারণ এই কথা বলার মধ্যে মধ্যে দিয়ে একমাত্র এই ভয়টা তোমাদের কাটবে। এই ভয় কাটানোর আর কোনো রাস্তা নেই। আর ভোকাবুলারি বাড়াতে হবে। ভোকাবুলারি গুলো যা বলছি বারবার দেখতে থাকবে, যেখানে তোমরা লিখে রাখছো বা যা কিছু, সেগুলো বারবার দেখতে থাকবে। একটা সময় হয়ে যাবে ওটা বাই ডিফল্ট তোমার মাথায় চলে আসবে। তুমি যখন কথা বলবে সেই ওয়ার্ডটা তুমি মনে করতে পারবে। সেটা একদিনে হবে না, এটা একটা দীর্ঘ প্র্যাকটিসের ব্যাপার। বুঝতে পারছো মৌমিতা, রঞ্জিনী, দেব? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। মূল কথাই হচ্ছে যে জিনিসটাকে হচ্ছে পড়তে থাকা কন্টিনিউ। ঠিক আছে? তোমাদের মনে হবে হয়তো যে হ্যাঁ 2 সপ্তাহ ক্লাস করলাম, কিন্তু আমি আগের মতোই বলছি। এটা 2 সপ্তাহের ব্যাপার না, এটা একটা লম্বা প্রসেস। কিন্তু এখন থেকে আরো কিছুদিন পরে গিয়ে দেখবে যে আগের থেকে অনেক বেটার তোমরা ইংলিশ বলতে পারছো এবং প্রচুর ভোকাবুলারি তোমাদের স্টকে চলে আসবে তোমাদের অজান্তেই। শুধু কনসিস্টেন্ট হতে রাখবে, মানে লেগে থাকতে হবে জিনিসটার পেছনে। একটা ভাষা মাত্র, আর কিছু না। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, সেটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানে ভাষা শেখার জন্য বিশাল কিছু প্রয়োজন পড়ে না প্র্যাকটিস ছাড়া। আচ্ছা, তাহলে আজকে এখানেই থাক। নেক্সট ডেতে চেষ্টা করব আবার এই তোমাদেরকে আরো কথা যাতে তোমরা বলতে পারো ইংলিশে, সেটার সুযোগ করে দেওয়ার। আর এই ধরনেরই কিছু প্র্যাকটিস আরো নিয়ে আসার চেষ্টা করব। তোমরা দাঁড়া, আমি শুধু একটা স্ক্রিনশট নিয়ে নিই অ্যাটেন্ডেন্সের। আচ্ছা, তোমাদের মনে আছে আরো একজন কেউ নতুন ছিল? সে এখন সাহেলি দে, হ্যাঁ সাহেলি দে। দে, তাই না? হ্যাঁ সহেলি দে। দে, সাহেলি বললাম। ওকে, ঠিক আছে। ওকে, তোমরা এখন একে একে লিভ করে যেতে পারো, আবার নেক্সটে দেখা হবে। আর তোমরা হচ্ছে ভোকাবুলারি গুলো দেখতে থাকো, নিজেদের মতো করে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ওকে, বাই। থ্যাংক ইউ, গুড নাইট। নো প্রবলেম।
Good night, ma'am. Good night. Good night, everybody. Good night.